সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির ২৯তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। সকালবেলা খবরটা জাহাজে ফের রটে গেল। বড় মিস্ত্রি জাহাজে ভূত দেখেছে এবং ভূত দেখে বড় মিস্ত্রি সোজা এক পায়ে লাফিয়ে কাপ্তানের ক্যাবিনের সামনে মূর্ছা গেছে। কাপ্তান এটা ক্রুদের ভেতর রটে যাক চাননি। তিনি বয় বাবুর্চিদের বলতে নিষেধ করে দিয়েছিলেন। স্টুয়ার্টকে ডেকে বলেছিলেন, এসব ভূত টুত সংক্রামক ব্যাধি, একজন দেখলে সবাই একে একে দেখতে থাকে। শেষ পর্যন্ত ভূতের ভয়েই জাহাজে বিদ্রোহ দেখা দেবে, বিচিত্র কি। তিনি এইসব ভেবে শেষ পর্যন্ত স্টুয়ার্টকে এমন বলেছিলেন। তাছাড়া রিচার্ড জাহাজে তারপরেই। এমন একজন মানুষের পক্ষে ভূত দেখা ঠিক না, দেখলেও আতঙ্কে হইচই বাঁধিয়ে দেওয়া আরও বেঠিক। এবং তিনি নিজেও এ বয়সে মাঝে মাঝে দেখতে পান অ্যালিস তার পাশ কাটিয়ে ক্যাবিনে ঢুকে যাচ্ছে। এমনকি মনে হয় গাউনের বাতাস পর্যন্ত শরীরে লাগছে। মাঝে মাঝে অ্যালিসের শরীরে সঠিক আতরের গন্ধটা পর্যন্ত পান। কেবল মাঝে মাঝে খুব বেশি ভয় হলে বনিকে ডাকেন। তারপরে বুঝতে পারেন মনের ভুল, তিনি আগের মতো হয়ে যান। বনিকে বলেন, না কিছু না। আর রিচার্ড কিনা একটা আহাম্মকের মতো ভূতের ভয়ে মূর্ছা গেল। রিচার্ডের ক্যাবিন পাল্টে দেয়া হয়েছে। আর বিস্ময়কর ঘটনা, জাহাজে রিচার্ডের পেছনে পেছনে লরেন্সো মার্কুইসের ঘাট থেকে উঠে এসেছে তাজা একজন ভূত। অথবা বলা যায় ঘাটে ঘাটে সেই এক মুখ। সে ভেবে পায় না এটা কি করে সম্ভব। রিচার্ড বলেছিল কাপ্তানকে, ডারবানে ওকে আমি ফের দেখি, শহরের এক পাশে একটা অন্ধকার মতো জায়গায়, সেই রেল ব্রিজ পার হয়ে, সে এক মুখ। ওকে ধন্যবাদ জানিয়ে বললাম ওর জন্য আমি জাহাজে ফিরে আসতে পেরেছিলাম। ও আমার জেব খালি না করে দিলে ঠিক আমি কারো ঘরে চলে যেতাম। এসে দেখি মিলড্রেড আমার ক্যাবিনে। ওকে ধন্যবাদ জানানো দরকার ভেবেছিলাম। হিগিন্স, আর্চি অথবা ডেভিড এমন শুনে প্রথমে ভেবেছিল পকেট মার্টার হবে। বেশি নেশা করে পোর্টে নামলে এমন তো হবেই। কিন্তু পরে যে রিচার্ড বলল তাতে ওরা বোকা বনে গেল। রিচার্ড বলেছিল, ধন্যবাদ জানাতেই দেখলাম অন্ধকারে মিশে গেল ছায়াটা। সঙ্গে সঙ্গে, বিশ্বাস করুন মিস্টার হিগিন্স, ঈশ্বরের দোহাই, আমার কম্প দিয়ে জ্বর এসে গেল। কোথায় লরেন্সো মার্কুইস, কোথায় ডারবান, সেই লোকটা হুবহু একরকম দেখতে। আমি এতটুকু ভুল দেখিনি। মেয়ে মানুষের দালালটা আমার পেছনে এভাবে কেন যে লাগলো, কাকে আমি বোকার মতো ধন্যবাদ জানাতে গেলাম। সবাই চুপচাপ শুনে যাচ্ছিল। রিচার্ড শুয়ে আছে তখন, ওর পাশে সবাই জেগে। ওর কথা বলতে কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছিল। কাপ্তান সবটা না শুনে যেন নড়তে পারছিলেন না। আমি কিন্তু কাউকে কিছু বলিনি, আমার সাহস তো কারো চেয়ে কম নয় বলেই ফ্যাক ফ্যাক করে কেঁদে দিয়েছিল বড় মিস্ত্রি। দোহাই আপনার মিস্টার হিগিন্স, আমি জাহাজ থেকে নেমে যাব, আপনি অন্য কাউকে দেখুন। কাপ্তানের চোখ কপালে ওঠার দাখিল। তিনি বলেছিলেন, তারপর ফের বুয়েনোস আয়ারেসে। বেশ কিছুদিন ভালো ছিলাম। শহরে বেশ কদিন আসা যাওয়া হচ্ছে, আর কিছু দেখছি না। বেশ ভাবলাম ঘাট থেকে ভূত নেমে গেছে। কিন্তু হায়, ওই সেদিন, মানে যেদিন আপনার শহরে বেশ গন্ডগোল, আইকম্যান পালিয়ে আছে, তাকে ধরার জন্য কারা ফাঁদ পেতেছে এবং গন্ডগোল, সেদিন তো আপনি জানেন মিস্টার হিগিন্স, কি কুয়াশা সারা শহরময়। বন্দরে আমাদের নামতে উঠতে পর্যন্ত অসুবিধা হচ্ছিল। সেদিন সন্ধ্যায় দেখি কুয়াশার ওপর দিয়ে ভেসে ভেসে এলো, এসে ঠিক আমার মুখের উপর ঝুঁকে। আমি কি করি বলুন, একেবারে মুখের ওপর দিয়ে অদৃশ্য হয়ে গেল। সেই মুখ, নীল পোশাক, কামানো দাড়ি গোঁফ, দেখতে ইন্ডিয়ানদের মতো, হুবহু এক এক চেহারা। জাহাজে কোনো বড় মিস্ত্রি দালালদের পয়সা মেরেছে বলে আমি জানি না। আপনি জানেন স্যার, পয়সা মারলে মরার পর শোধ নিতে পারে, কিন্তু আমি তো এক পেনি কাউকে ঠকাইনি। তবে আমার কেন এমন হলো? আবার কান্না। কাপ্তান বিরক্ত হয়ে বললেন, মনের ভুল রিচার্ড,
তুমি মনের ভুলে এসব দেখছো। তারপর কাঁটার মতো ইন্ডিয়ান কথাটায় খোঁচা খেলেন। তিনি তাকালেন চিফমেটের দিকে। তুমি কিছু বুঝতে পারছো? চিফমেট বলল, নো স্যার। তুমি? তিনি আর্চির দিকে তাকালেন। নো স্যার। আমাদের জাহাজে কেউ পিছু লাগেনি তো? আর্চি হাসল। এত সাহস তারা কোথায় পাবে? স্টুয়ার্ট ডাকল, স্যার। হিগিন্স স্টুয়ার্টের দিকে তাকালে সে কেমন আমতা আমতা করে বলল, কিছু একটা জাহাজে আছে স্যার। বলেই সে তার অভিজ্ঞতার কথা বলল। কারণ সে রাতে কখনো কখনো সহসা জেগে যায়। তার মনে হয় ঠান্ডা ঘরের দরজায় কেউ দাঁড়িয়ে আছে। সে উঠে দরজা খুলে দেখেছে স্টোর রুমের দরজা তেমনি লক করা। সে তবু ভেবেছে ভেতরে যদি কিছু হয়ে থাকে। দরজা খুলে আলো জ্বেলে দিতেই ওপরে তেমনি কাপ, প্লেট, ডিশ, নানা বর্ণের ক্রোকারিজ এবং পাশের সিঁড়ি নিচে নেমে গেছে। ডান দিকে সবজির পাহাড়, ফল এবং ডিমের ঝুড়ি থাকে থাকে সাজানো। প্রচণ্ড ঠান্ডা। আর সামনে কোল্ড স্টোরেজ। বড় বড় গরু, ভেড়া, মুরগির মাংস আস্ত হুকে ঝুলে আছে। কেউ ভেতরে টেবিল টেনে বসে নেই। বাটলার তখন ভীষণ ঠান্ডা মেরে যেত। শাক, সবজি এবং মরা মাংস মিলে একটা উৎকট গন্ধ থাকত। ভয়ে সে তাও টের পেত না। ডেভিডও একবার ঘুরে গেছে কেমন আছে রিচার্ড দেখার জন্য। সে এসে বলেছিল, কিছু হয়তো আছে জাহাজে। সে বলল, ছোটবাবুও ভূত দেখেছে, এবং তার সমর্থন চারপাশ থেকে। কাপ্তান জানেন যে ক্যাবিনে রিচার্ড থাকে ঠিক সেই ক্যাবিনে লুকেনার আত্মঘাতী হয়েছিল। যদিও এসব তিনি বাজে কথা ভেবে থাকেন, যদিও মাঝে মাঝে আবার মনে হয় হয়তো কোথাও এর সত্য আছে, কারণ তিনি এই সমুদ্র অথবা সৌরজগতের কতটুকু জানেন। তখনই রিচার্ড ফের উঠে বসেছিল। আপনি বিশ্বাস করুন মিস্টার হিগিন্স, বন্দরে না হয় হলো, কিন্তু জলে বিশ্বাস করুন, আমার জন্য একটা ডিম, একটা আপেল, অবশ্য ডিম একটা নয়, সে স্টুয়ার্ডের সঙ্গে বন্দোবস্ত করে একটার বদলে দুটো নেয়। দুটো সে নিতে পারে না, নেওয়ার নিয়ম নেই, সেজন্য একটা ডিমের কথা বলল। সে বলেছিল, মিস্টার হিগিন্স, আমার সঙ্গে রোজ মেসরুম বয়ের ঝগড়া হতো। সকালে আমি ডিমের অমলেট খাই, নিজেই করে নিই, একটা আপেল খাই খুব সকালে, কেউ তখন ঘুম থেকে ওঠে না, কিন্তু কদিন থেকে দেখি টেবিল থেকে সব উধাও। হিগিন্স মেসরুম বয়কে ডেকে সব জেনে নিতে পারতেন, কিন্তু কি হবে? তিনি চুপচাপ শুনে যেতে থাকলেন। রিচার্ড ফের বলেছিল, প্রথমে মনে হতো অধিক নেশার জন্য আমি চোখে ভুল দেখছি। একটা লম্বা কালো হাত গলে পড়ছে পোর্ট হলে, কি কালো! তারপর কেমন শূন্যে ঝুলে থাকতো আপেলটা কিছুক্ষণ। চোখের উপর এমন ঘটনা ঘটলে আমি কতদিন মাথা ঠিক রাখি বলুন? রিচার্ড ফের বলেছিল, আজকে আমি কিছু খাইনি, মুখ শুঁকে দেখুন। সে প্রায় উঠে কাপ্তানের মুখের কাছে হা হা করতে থাকলো। কোনো গন্ধ আছে? নেই। তবে আমি দেখলাম পোর্ট হলে সেই মুখ বিভৎস, ভয়ঙ্কর। আমি নেমে যাব, আমি আর জাহাজে থাকবো না। আপনি আমাকে কিছুতেই রাখতে পারবেন না মিস্টার হিগিন্স। হিগিন্সের মনে হয়েছিল অনেকদিন থেকে রিচার্ড একটা ভয়ের ভেতর পড়ে গেছে। ভয়ের ভেতর পড়ে গেলে মন নানাভাবে দুর্বল থাকে। সে তখন কখনো লম্বা হাত, কখনো বিভৎস মুখ দেখতে পায়। আপেল অথবা ডিম চুরি যাবার ব্যাপারটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। বয় বাবুর্চিদের স্বভাব খুব ভালো না। বড় মিস্ত্রি যখন সবসময় মৌজে আছেন, তখন তারাও একটু মৌজে থাকার জন্য ছল চাতুরেই খেলতে পারে। তিনি মেসরুম বয়কে ডেকে ধমকে দিয়েছিলেন। তারপর তিনি ঘড়ি দেখে বুঝতে পেরেছিলেন সকাল হতে দেরি নেই। অন্ধকারে তিনি বোট ডেকে উঠে গিয়েছিলেন। চারপাশের নিস্তব্ধ অন্ধকারে আকাশের নক্ষত্রমালার ভেতরে কি দেখতে দেখতে ভেবেছিলেন এভাবে এত সব মৃত আত্মা এই জাহাজে কবে থেকে রয়েছে। যেমন অ্যালিস, তার প্রথম পক্ষের স্ত্রী, তিনি যেখানেই যান অ্যালিস তাকে ছেড়ে থাকে না। অ্যালিস বোধহয় তাকে ছেড়ে থাকতে পারে না।
সকালবেলাতে এটাও একটা খবর ছিল। কাপ্তান বোট ডেকে ডেক চেয়ারে ঘুমিয়ে আছেন, কেউ ডাকতে সাহস পায়নি। বনি এসে তাকে ডেকে তুলেছে এবং তখন বেশ বেলা হয়ে গেছে। এমনভাবে তিনি কখনো ঘুমন না, বোধহয় স্বপ্ন টপ্ন দেখেছেন। কি স্বপ্নে দেখেছেন মনে করতে পারছেন না। কেবল খুব দূরে যেন এক কুয়াশা জালে কেউ দাঁড়িয়ে থাকে সব সময় আর বলছে, আমাকে চিনতে পারছো? সে আর কেউ না, তার প্রথম পক্ষের স্ত্রী অ্যালিস। কি করুণ আর বিষণ্ণ মুখ। হিগিন্স কেমন ধীরে ধীরে তখন হাঁটতে থাকেন। বনি পাশে না থাকলে তিনি যেন চিৎকার করে বলতেন, না না, আমি তোমাকে কখনো কোথাও দেখিনি। তুমি প্লিজ আমাকে কষ্ট দেবে না, প্লিজ প্লিজ। অমিয় চুপচাপ বাঙ্কে শুয়ে আছে। খুব হইচই চলছে ডেকে এবং সবাই বড় মিস্ত্রির ভূত দেখার ব্যাপারে নানা রকম মন্তব্য করছে। অমিয় তখনও নির্বিকার। সে শুয়ে শুয়ে কোত্থেকে একটা প্যান আমেরিকান গাইড বুক পেয়েছে, তাই পড়ছে। পৃথিবীর কোন বন্দরে অথবা কোন শহরে ভালো খাবার, ভালো দৃশ্যাবলী আছে, এখন এটা জানা যেন তার বেশি জরুরি। ছোটবাবু নিচে বসে রয়েছে, সেও বের হয়নি। মৈত্র মুখ গোমড়া করে রেখেছে, যেন এক্ষুনি অমিয়র ওপর ফেটে পড়বে। মৈত্র নিচে বসে রয়েছে বলে অমিয়র মুখ দেখতে পাচ্ছে না। সকাল 7টায় সবার চা চাপাতি খেয়ে পরীর জন্য ঠিকঠাক থাকার কথা। তখন অমিয় বই পড়ছে মনোযোগ দিয়ে, এবং ছুটির দিনের মতো অমিয় কখন উঠবে, কখন চা চাপাতি খাবে, ওরা যেন ঠিক বলতে পারে না। এই যে এমন একটা ঘটনা ঘটে গেল, যে কোনো সময় অমিয় ধরা পড়তে পারে, তার জন্য যেন তার কিছু যায় আসে না। মৈত্র এতে আরও খেপে যাচ্ছে। এখন তো ওর উচিত বসে কিছু একটা পরামর্শ করা। 2টো ডিম, একটা আপেল যদি অমিয় একা খেত, ওরা যদি সমান ভাগে ভাগ না করে খেত, তবে মৈত্রের কিছু যেত আসতো না। অমিয় একা হ্যাপা সামলাতো। এখন যে চুরির দায়ে ওরাও ধরা পড়েছে। আর কি সাহস, পোর্ট হোল দিয়ে হাত বাড়িয়ে বড় মিস্ত্রির টেবিল থেকে ডিম আপেল চুরি করে আনা! না, ভাবা যায় না। রাগও হচ্ছে, আবার কোথায় যেন একটা মায়াও গড়ে উঠেছে। অমিয়র সাহস আছে। কিন্তু তারপরে যখন মৈত্রের মনে হয় সেও সঙ্গে আছে, ধরা পড়লে ছোটবাবুও রেহাই পাবে না, তখনই চিৎকার করে চুল ধরে টেনে নামাতে ইচ্ছে হয়, নামিয়ে 2 লাথি এবং চড় থাপ্পড়। অথচ সে জানে কোনো গণ্ডগোলই করা যাবে না। চুপচাপ এখন হজম করে যাওয়া বাদে তাদের উপায় নেই। ব্যাপারটা কত দূর গড়াবে কেউ বলতে পারে না। এখন শুধু লক্ষ্য করে যাওয়া। অমিয়কে কতবার বলেছে, কিভাবে ম্যানেজ করছিস অমিয়? সে কিছু বলতো না, কেবল বলতো, খাশালা, হারামে পেয়েছিস, খেয়ে নে। জাহাজে বাসি গোস্ত আর ডাল, বাসি বাঁধাকপি ভাজা খেতে খেতে মুখে এমন অরুচি যে এই 2টো ডিম এবং আপেল মধ্যরাত্রিতে ওদের কাছে ভীষণ লোভের। ছোটবাবু মাঝে মাঝে পরিজ অথবা কেক নিয়ে আসে। মৈত্র জানে জ্যাক ছোটবাবুকে খুব পছন্দ করে। ওদের ভালো কিছু হলে জ্যাক ছোটবাবুর জন্য রেখে দেয়। কখনো কমলা, কলা, আবার ফ্রাইড এগ। যখন সে আনতে পারে সবাই বসে ভাগ করে খায়। ডেকে যে 2জন আছে, অর্থাৎ বঙ্কু আর অনিমেষ মজুমদার, ওরাও তখন বাদ যায় না। মনু অথবা মান্নানকে একদিন ডেকে বলেছিল খেতে ওদের সাথে, ওরা খায়নি। সাহেবদের গ্যালিতে শুয়োর রান্না হয় বলে কিছুই ওরা খেতে চায় না। যত ভালো খাবার হোক ওরা খাবে না। সুতরাং জ্যাক আলাদা করে ভালো কিছু দিলে একসঙ্গে 5 জন, এবং তখন অনিমেষ গ্যালিতে নেচে টপ বাজাবে, 2-1 দানা খাবে, আর জাহাজ এবং জাহাজিদের জীবন সম্পর্কে ইতর রসিকতা। এভাবেই যখন দিন যাচ্ছিল, তখন অমিয়টা ওদের কি যে ফ্যাসাতে ফেলে দিল। অমিয় এখনও উঠছে না। মৈত্র নিচে বসে রয়েছে, অমিয় ওপরের বাঙ্কে, রেলিংয়ে কম্বল বিছানো। কেবল অমিয়র 2টো হাত এবং বইটা দেখা যাচ্ছে। ডান পাটা সে বাঁ পায়ের ওপর রেখে নাচাচ্ছে, সেটা সে দেখতে পাচ্ছে। যত অমিয় পা নাচাচ্ছিল তত মৈত্রের রক্ত টকবক করে ফুটছিল। হারামজাদা কি বুঝতে পারছে না তারা কতটা বিপাকে পড়ে গেছে? অমিয় কি ওদের বিপদের মুখে ফেলে দিয়ে মজা দেখছে? সে আর তখন কি করে, সে ডাকলো, অমিয়
ছোটবাবুর মুখ দেখলেই বোঝা যায় সে খুব উদ্বিগ্ন, এবং যা খবর তাতে বোঝাই যায় সব এই অমিয় করেছে। বড় মিস্ত্রিকে উলঙ্গ করে ছেড়েছে। কোনো সাড়া শব্দ না পেয়ে যেন একান্ত সোহাগে ডাকা। অমিয়, আমি তোকে ডাকছি। আমাকে দাদা তুমি ডাকছো বলে একেবারে সুবোধ বালকের মতো নেমে পড়ল। বলো, এখন কি হবে? কিছু হবে না। ওরা কি বুঝতে পারবে না ভাবছিস? বুঝতে পারলে কি হলো? লাইন দিতে বলবে। দেখো এদের কেউ তোমার ডিম আপেল চুরি করেছে কিনা। তা দিলে আর কি করা। বলেই সে আবার কিসব দৃশ্যাবলী দেখা যেন তার বাকি। এসব না দেখে ফালতু কথাবার্তা শুনতে সে রাজি না। সে ফের মনোযোগের সঙ্গে পাতা উল্টাতে থাকলে মৈত্র আর ধৈর্য ধরতে পারল না। চিৎকার করে উঠল, রাস্কেল, তোমার জন্য আমরা ঝামেলায় জড়িয়ে পড়েছি। সে উঠতে গিয়ে হয়তো একটা ঘুষি মেরে দিত। ছোটবাবু একটা কথাও এতক্ষণ বলেনি। এবার সে বলল, কি হচ্ছে মৈত্রদা? পাগলের মতো কি করতে যাচ্ছ? মৈত্রের সত্যি খেয়াল হলো এটা করা ঠিক না। অমিয়র যা গোয়ার তুমি, সে হয়তো মারামারি লাগিয়ে দেবে, এবং চিৎকার চেঁচামেচিতে সবাই ছুটে এলে কিছু একটা বলতে হবে। সব কথা বলে দিতে পারে অমিয়। ও কেমন মরিয়া। জাহাজে ওঠার পরই মৈত্র এটা লক্ষ্য করেছে। কেবল কি ভাবে আর বড় বড় সব কথা, এবং স্বপ্ন দেখতে ভালোবাসে অমিয়। সে যে জাহাজে খালাসির কাজ নিয়ে এসেছে এটা একটা অজুহাত মাত্র। অমিয় জীবনে বড় কিছু করতে চায়, এমন একটা কিছু করে দেশে ফিরবে যা দেখে ওর বাবা এবং ভাইয়েরা ভেবে ফেলবে বাড়ির জাহান্নামে যাওয়া ছেলেটা রাজপুত্র হয়ে ফিরেছে। সুতরাং মৈত্র বাড়াবাড়ি কিছু করল না। চুপচাপ আবার নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। অমিয় বলল, কি দাদা, চা ফা খাবে না? খেতে পায় না? মৈত্র কোনো কথা বলল না। ছোটবাবু বলল, চাবি দাও। মৈত্র চাবি ছুঁড়ে ফেলে দিল। অমিয় সুরসুর করে উঠে গেল। লকার খুলে চা, চিনি, কনডেন্সড মিল্ক বের করে সোজা উপরে উঠে যেতে থাকলে মৈত্র বলল, চা আমি খাবো না। অমিয় সিঁড়ির মুখে থামল, সামান্য হাসল, তারপর ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে বলল, কি আমার জাহাজে রে, ভয়ে টেসে গেছে, বড় বড় কথা যত। আসলে মৈত্র নৌবিদ্রোহের সময় কি কি করেছিল এবং কি কি কারণে সে দুবার জাহাজে ব্ল্যাকলিস্টেড হয়েছিল তার ফিরিস্তি দেবার সময় দেখাতে চায় সে কত বড় জাহাজি। আর এখন অমিয় 3টে মগে আলাদা আলাদা করে চা এনেছে। মৈত্রের জন্য একটা বেশি চপাটি। মৈত্র চপাটি খেতে বেশি ভালোবাসে। এখন তাকে যে করেই হোক মৈত্রের সঙ্গে সমঝোতা করতে হবে। সে সেই পায়ের কাছে বসল এবং কিছুটা নিবেদনের ভঙ্গিতে চায়ের মগ আর চপাটি তুলে দিল হাতের কাছে। খাবো না বললাম। খাও গুরু। তুমি শালা গুরু রাগ করলে আমাদের কি হবে? আর এমন করবো না। এই দেখো, কানমলা নাকমলা খাচ্ছি। আচ্ছা, তবু রাগ যাচ্ছে না? সে মৈত্রের পা টেনে একটা কল্পিত রেখা টেনে বলল, এই দেখো, নাকে খত দিচ্ছি, আর কি চাই বলো। মৈত্র আর কি করে, তবু বুকটা ধুকধুক করতে থাকে। সিঁড়িতে কোনো পায়ের শব্দ দ্রুত নেমে এলে মনে হয় এই বুঝি ফোকসালে ঢুকে সারেং বলবে, তোমরা বাপুরা বোট ডেকে যাও, লাইন দিতে হবে। অথবা ওপরে কেউ চিৎকার করে কথা বললেই বুকটা ধড়াস করে উঠছে। কেউ বুঝি এতক্ষণে টের পেয়ে গেছে ডিম এবং আপেল বড় টিন্ডালের ফোকসালে মাঝে মাঝে দেখা গেছে। সব কিছুর দায় এখন বড় টিন্ডালের। আমাদের সারেং ঝুটঝামেলায় টানবেন না, এসব ভেবে মৈত্র খুব মুষড়ে পড়েছিল। আর কিনা এখন অমিয় ঠাট্টা তামাশা করছে। তবু কেন যে মৈত্র অমিয়র উপর রাগ করে থাকতে পারে না? ছোটবাবুও চা হাতে নিয়ে বসে রয়েছে। সে না খেলে কেউ খাচ্ছে না। তখন মৈত্র মাথা নিচু করে চা চপাটি খেতে থাকলে অমিয় বলল, তুমি কেবল আমার দোষী দেখো। ছোটবাবু বলল, এখন আর কথা না, যা বলার বাংকারে গিয়ে বলবি। জামা প্যান্ট পাল্টে ওরা ওদের ওয়াচের পোশাক তাড়াতাড়ি পরে ওপরে উঠে গেল।
সোজা বোট ডেকে উঠে আবার ফানেলের গুড়ি ধরে নিচে নেমে গেল। পেছনে ছোট। ছোটকে দেখে জ্যাক দৌড়ে এসেছিল। রাতের এমন মজার ঘটনা, ছোটবাবুকে গোপনে বলতে না পারলে ওর খাবার হজম হচ্ছে না। এতক্ষণ বোধহয় চিপিং হাতে কখন ছোটবাবু ওয়াচে নামবে তার জন্য অপেক্ষা করছিল জ্যাক। আর জ্যাকের যে কি ধারণা জন্মেছে, যত গোপন খবর সব একমাত্র ছোটবাবুকে সে দিতে পারে। ছোটবাবু তার কোনো ক্ষতি করতে পারে না। যদিও জাহাজে এ খবর গোপন থাক কাপ্তান চেয়েছিলেন, কিন্তু পৃথিবীতে কেন যে কোনো খবরই শেষ পর্যন্ত গোপন থাকে না। স্টুয়ার্ট প্রথমে বলেছিল চিফ কুককে, এবং বলেছিল আর কাউকে বলবেন না। বড় সাপ উলঙ্গ হয়ে ভূতের ভয়ে ছুটেছে, এটা ক্রুদের ভেতর জানাজানি হোক তিনি চান না। সাহেব মানুষ ভূতের ভয়ে উলঙ্গ হয়ে ছুটবে, ছি কি যে প্রেস্টিজের ব্যাপার। এই প্রেস্টিজ কথাটা শেষ পর্যন্ত সবার কানে উঠে গেছে। সেকেন্ড কুক ধর্মভীরু মানুষ, গোয়ানিজ, অল্প অল্প বাংলা জানে। সে সত্যি কথা গোপন রাখতে পারে না, এবং খবরটা যেহেতু ভারী মজার, সকাল হতে না হতেই সমস্ত ফোকসালে গুজবের মতো ছড়িয়ে পড়ল। ওরা ঘুম থেকে উঠেই তারপর শুনছিল জাহাজে ভীষণ কাণ্ড, আবার ভূত। ছোটবাবু আর বড় সাপ দুজনেই তবে ভূত দেখেছে। ছোটকে কেউ কেউ প্রশ্ন করেছিল, তোর ভূত দেখতে কেমন? সে বলেছিল, কি জানি মনে নেই, একটা লম্বা ছায়ার মতো দেখেছিলাম, কেমন ভয় পেয়ে গেলাম। আসলে মহসিন চাচা এর জন্য দায়ী। এমন সব ভূতের গল্প জাহাজে করেছেন যে গভীর রাতে অন্ধকারে জাহাজের কোনো গলি ঘুঁচিতে দাঁড়ালেই মনে হয় এই বুঝে একটা লম্বা হাত এগিয়ে আসছে, গা কেমন ছমছম করতে থাকে। আসলে বুঝতে পারি কিছু না, সব মনের ভুল, কিন্তু অন্ধকার রাতে কিছুতেই সেটা বিশ্বাস করতে পারি না। এবং দিনের বেলায় ছোটবাবু সব বুঝতে পারে। রাতের বেলা কত সব আলো চারপাশে, মাস্তুলে ডেরিকে সর্বত্র এভাবে আলোর মালা দুলে দুলে জাহাজের সব ছায়া কখনো ছোট কখনো বড় করে দেয়। এবং নিজের ছায়াই সে কতবার দেখেছে, কখনো লম্বা হয়ে যায় আবার খাটো হয়ে যায়। কে কোথা দিয়ে হেঁটে বেড়ালে তার ছায়া নিচে সহজেই এসে পড়তে পারে, এবং অস্বাভাবিক কিছু ভেবে ভূত ভূত বলে চিৎকার করে ওঠা অসম্ভব কিছু না। জ্যাক তখন নামতে নামতে অজস্র কথা বলছে। ছোট আগে, জ্যাক পেছনে, সিঁড়ি ভেঙে নামছে। জ্যাক সব ঘটনা কানে কানে বলছে, আর বলে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। কি যে উচ্ছল! আর সহসা সে কেন যে বলে ফেলল, আরচি আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, আমার ভয় করে ছোট। ছোটবাবুর এসব শোনার সময় নেই। সে জ্যাককে নিয়ে বাংকারে ঢুকে যেতে পারলে বাঁচে। জ্যাক আসল খবর দিতে পারবে। কাপ্তান এ ব্যাপারে কিছু ভাবছেন কিনা, অর্থাৎ কোনো ইনভেস্টিগেশনে যাবেন কিনা। যদি যান তবে সেটা কখন, অথবা সে কি গোটা ব্যাপারটা জ্যাককে বলবে? জ্যাক এ ব্যাপারে যদি ওদের সহায় হয়। এভাবে নানা ভাবনা তাকে পেয়ে বসলে দেখল অমিয়কে নিয়ে মৈত্র নিচে নেমে গেছে। ওরও নামা দরকার, অন্য সব আগওয়ালারা এসে গেছে। ইচ্ছে করলে এখন নাও নামতে পারে, বাংকারে ঢুকে কথাবার্তা বলতে পারে জ্যাকের সঙ্গে। সে গাড়ি গাড়ি কয়লা ফেলবে, আর জ্যাক পাশে দাঁড়িয়ে কত অজস্র কথা বলবে তখন। আসলে সে আজ চায় শুধু একটা কথা জানতে, তারপর কাপ্তান কি করছেন। সে বলল, জ্যাক, বড় সাহেব আসলে সত্যি ভূত দেখেছেন তো? কি যে বলো না, সারাক্ষণ বলেই মুখের কাছে দু হাতে এমন অঙ্গভঙ্গি করলো যে বেহুশ মাতাল কি দেখতে কি দেখে থাকে, আর বাবার খেয়ে দেয়ে কাজ নেই, ওই নিয়ে পড়ে থাকবে। পাজি নচ্ছার মেসরুম বয়ের কাজ সব। বাবা নাকি খুব ধমকে দিয়েছেন, এসব ডিম আপেল যেন আর কেউ চুরি না করে, আবার হলে কেলেঙ্কারি হবে।